আজ আমরা এসেছি আমাদের হজলার সদস্যা মালা ঘোষ ম্যাডামের বাড়িতে হজলার মাদার্স পার্সপেক্টিভ পডকাস্ট রেকর্ড করার জন্য। আজকে দেবাশিস স্যার বৈশাখী ম্যাডামের বাড়িতে মালা ঘোষ ম্যাডামের সাথে একটি সাক্ষাৎকার হজলা রেকর্ড করবে। আপনার সাথে থাকুন। আসুন স্যার। নমস্কার মালা ম্যাডাম, আমি আপনাকে দিদার মতো বলবো, কারণ আপনি আমার দিদুনের মতোই দেখতে এবং বয়সেও তাই। দিদুন নেই, কিন্তু আজকে আপনার মতো প্রবীণ মানুষদের সাথেই আমাদের সারা দিন সারা রাত কাটে হজলাতে, এবং আমাদের হজলাতে মাদের যে জীবন প্রণালী, মাদের যে জীবনশৈলী, সেই নিয়ে আমরা জানার চেষ্টা করি। তা আজকে আপনার যে মাতৃত্বের জীবন সেটা জানার চেষ্টা করব। প্রথমেই বলি যে আপনি তো আমাদের সবাইকেই চেনেন দেবাশিস স্যারের মাধ্যমে, মিতা ম্যাডামের মাধ্যমে, সকলি ম্যাডামের মাধ্যমে। তো কেমন লাগছে আপনার আজকে যে আপনি আমাদের সময় দিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা যে এই আলোচনাটা করছি, আপনার কেমন লাগছে? তো হ্যাঁ বলুন। নতুন একটা জীবনের অভিজ্ঞতা এলো, হয়তো কোনোদিন এটা পাইনি, আজকে পেলাম। তো এই যে জীবনে আপনি যদি ফিরে তাকান, তাহলে আপনার কি কি স্মৃতি মনে আসে এখন? শুধুমাত্র মাতৃত্ব না, আপনার মানুষ হিসেবে ছোট থেকে আপনি যে বড় হলেন, কি কি স্মৃতি আমি এখন মাথার মধ্যে আমরা ভেসে উঠছি? একটা স্মৃতি আমার মাথার মধ্যে সবসময় আছে, ছিল, আর পরে থাকবে কিনা জানি না। যেমন তখনকার দিনে ম্যাট্রিক পরীক্ষা ছিল। আচ্ছা। আমাদের সময়ে আমাদের স্কুলে ছেলে মেয়ে একসঙ্গে পড়েছে। বাহ। আমাদের গার্লস স্কুল ছিল না। যেহেতু ম্যাট্রিক পরীক্ষা দেবো আমি ক্লাস 10-এ, তখনকার দিন 10 ছিল, তারপর হায়ার সেকেন্ডারি ছিল না। আচ্ছা। পরীক্ষা দেবো, কিন্তু আমার মা বলবে না, তুমি যথেষ্ট বড় হয়েছ, আর তোমার পরীক্ষা দিতে হবে না, পড়াশোনাও করতে হবে না, বিয়ে দিয়ে দেবো। সেই সময়টা খুবই মনে কষ্ট পেয়েছিলাম, যার জন্য আমি প্রায় সময় ভাবতাম যে পরীক্ষার হলে বসে আছি, কিন্তু আমি খাতা নিয়ে বসে আছি, আমি কিছু লিখতে পারছি না। এটা সময় বহুদিন যাবত আমার একটা মাথায় ছিল, আক্ষেপ ছিল। আক্ষেপ ছিল, আজ আর নাই। এই একটা ছিল আমাদের স্মৃতির মধ্যে। আর তারপরে মা হওয়ার পরের কোনো স্মৃতি? মা হওয়ার পরের কোনো স্মৃতি বলতে, তখন তো মেদিনীপুরের শ্বশুর বাড়িতে দুটি মেয়ে হয়েছে। আচ্ছা। মিতা, আচ্ছা, একটা 1.5 বছর মতো, আর একটা 3.5 বছর, এরকম বয়স। ওর বাবা তখন শিমলাপালে পোস্টিং ছিল, বাইরে থাকতো। এবারে আমার শ্বশুর মশাই একদিন বললেন, বৌমা, বাণী তো টাকা পয়সা দেয় না, বাণী মানে ওর বাবা। আচ্ছা আচ্ছা। টাকা পয়সা দেয় না, তুমি এক কাজ করো, অরুণ বলেছে, অরুণ বলতে ওর ভাই, আমার দেও, বলেছে আমি ওদের চালাতে, সংসার চালাতে পারবো না, তুমি মেয়েদের নিয়ে আলাদা রান্না করে খাও। প্রচন্ড আঘাত পেলাম। কি হবে, কে টাকা পয়সা দেয় কিনা আমার জানা নেই, আমি বুঝিও না, টাকা পয়সা সম্বন্ধে আমার কোনো জ্ঞানও নেই, আমি বুঝিও না কিছু। তখন চিঠি লিখলাম, তখনকার দিনে তো ফোন টোন ছিল না। চিঠি লিখলাম যে এই ব্যাপার, তুমি আমাদের নিয়ে যাও, যতই কষ্ট হোক, যতই হোক, নুন ভাত চাওয়াল থাকো, নিয়ে যাও, আমি পাচ্ছি না, একটু ধৈর্য ধরো, আমি বিষ্ণুপুরে ট্রান্সফারটা নিতে পারি, তাহলে নিয়ে আসো। জানি না সেটা কয়েক মাস মাত্র, বিশেষ কিছু দিন, বেশি দিন নয়। তারপরে বিষ্ণুপুরের পোস্টিং হলো এসডি অফিসে। আচ্ছা। বাস 4 দিন ওখানে রিটায়ার। এবারে এলাম এখানে,
62 শেষের দিকে। এই বাড়িটা তখন করেছেন? না না, 63-তে ছেলের জন্ম হয়। আচ্ছা। খুবই কষ্টে হসপিটালের কাছে একটা ছোট্ট ঘর নিয়ে হুম। থাকতাম ভাড়া, আচ্ছা। খুবই কষ্টে ছিলাম। হুম। যাই হোক এমনি করে 1 বছর থাকলাম, হুম। তারপরে মল্লেশ্বরে ভাড়া ঘরে গেলাম। আচ্ছা। ওখানে মোটামুটি ঠিকই ছিলাম, হুম। অসুবিধা তেমন কিছু ছিল না, কিন্তু সবগুলি তো ছোট ছিল। তারপরে আবার 2.5 বছর 3 বছর পরে ছোট মেয়ে হলো ওইটাই। আচ্ছা। হুম। তো 4টি ছেলে মেয়ে আমার, হুম। আমি একা, কিন্তু চাকরি করে হুম। আমাকে সে সময় দিতে পারে না। হুম। গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং থাকতো সবসময়, যদিও ক্লাস 10 চাকরি, হুম। কিন্তু দায়িত্ব অনেক। দায়িত্ব ছিল। হুম। প্রায় দিনই দেরি করে বাড়ি ফিরত, হুম। প্রত্যেক সবটাই আমাকে করতে হতো। হুম। তাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে, এইভাবে খুব কষ্ট হচ্ছে, লাগিয়েছি, হুম। চলেছে। হুম। আর কি বলবো বলবো, মোটামুটি এই কথা। না, তবে এটা আমরা আনন্দের যে এত কষ্টের পরে যে 4 জন যে তৈরি হয়েছেন, সুপুত্র সুপুত্রী হয়েছে। ওটাও অনেক 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 মানে কি বলবো, যুদ্ধ করতে হয়েছে আমাকে। হুম। যে ওর যে বাড়িওয়ালা ছিল, বাড়িওয়ালা বা মেয়ে বা বউ আবার দিদি, মানে বাড়ি বাড়ি হুম। ছেলেরা সব ভালোবাসতো, আমার ছেলে মেয়েদের খুব ভালোবাসতো। হুম। যখন তখন ডাকতে আয়, ওকে তো ফেলে সব পড়াশোনা ছেড়ে দিয়ে বইপত্র দিয়ে চলে গেল উপরে, হুম। পড়াশোনা আর বলবো না। হুম। আবার কোনো সময় হয়তো আরে বাইরে যাবো, নিয়ে চলে গেল মল্লেশ্বরে খেলতে, নিয়ে চলে গেল। হুম। এটা আমার খুব খারাপ লাগতো, হুম। কষ্ট করতে পারছি না, কি করবো। তাহলে আমি দুইভাবে ছেলে মেয়ে মানুষ করতে পারবো না। হুম। বড় হচ্ছে সবাইটাই করবো, সেটাই। একজন ক্লাস 7, একজন ওকে ভর্তি করবো হাই স্কুলে, হাই হুম। ছোটটা একেবারেই ছোট। যাই হোক, 2 মেয়ে পড়ছে শিবদাস। হুম। যাই হোক, এমনি করে তুমি এক কাজ করো, আমাকে যে কোনো উপায়ে একটু সেই ছোটখাটো ঘর, হুম। কি করে ঘর করবো, পয়সা চাই। তখনকার দিনে কত টাকা পয়সা পেত ভাবিতে, সেটা। হুম। তাহলে কি করবো। মেদিনীপুরে কিছু সামান্য কিছু কম্পেনসেশনের টাকা পেয়েছিল, জানি না কি শর্ত, জানি না, খালি বলেছিল, শুনেছিলাম। আচ্ছা। এরপরে কি হবে, একটুখানি জায়গা কেনা হলো, এই জায়গাটা হুম। তখনকার দিনে কত সস্তা। হুম। যাই হোক হলো, হুম। বাড়ি কি করে হবে, সেই টাকাটুকু এবার গোল্ড লোন, পুরো গয়নাগুলো দিয়ে দিলাম বন্ধক রেখে। ব্যাংক থেকে লোন। হুম। সেই লোন নিয়ে এই 2 ঘর, খালি এই 2 ঘর, হুম। আর বারান্দা কিছু হয়নি, করতে পারেনি, হুম। একটুখানি খড়ের চাল দেওয়া হলো, আচ্ছা। এইভাবে চলে এলাম। হুম। ওকে ভর্তি করলাম এতে, হুম। হাই স্কুলে। আচ্ছা। মেয়েরা তো এখানে পড়ে, ছোটটা তখনকার দিনে গুরু ট্রেনিং স্কুল ছিল একটা, তোমরা জানো না, না। তোমাদের জন্ম নাই তখন। সেই ছোট্ট স্কুলে ওকে ভর্তি করা হলো। যাই হোক, এইভাবে চলতে গেল, খুব কষ্টে টষ্টেই চলেছে। হুম। যাই হোক, এইভাবে ছেলে মেয়েদের নিয়ে মানুষ করার চেষ্টা করেছি। হুম। না, ভালো। আপনার যে প্রথম মা হওয়ার অভিজ্ঞতা, মানে মিতা ম্যাডামের জন্মের আগে পরে ওই যে সময়টা, তো সেটার সম্বন্ধে একটুখানি বলুন। কষ্ট তো ছিলই ছিল, বাট সেই যে প্রথম মা হওয়ার অভিজ্ঞতা, আনন্দ, সেটা একটু বলুন। আমি তখন, আমাদের অত বুদ্ধি টুদ্ধি ছিল না। আচ্ছা। আনন্দ ঠিকই অবশ্যই হয়েছে কিনা জানি না, আমি বলতে পারছি না। হুম। অনুভূতি বলতে কি বলবো, আমি কিছুই বুঝি না, তবুও বলছি যে ভালো লেগেছে, হুম। তবু বলতে পারি। তখনকার দিনে মেদিনীপুরে ওই মিতার জন্ম 1.5 বছর, শ্যামলীও তাই। হুম। তারপর তো বললাম এখানে। হুম। তো এখন আপনি জীবনের অনেকটা সময়
যখন লালন পালন করছিলেন ছেলে মেয়েদের তখন তো বটেই, তারপরে বানেশ্বর স্যার মারা যাওয়ার পরে অনেকটা সিগনিফিকেন্ট বছর আপনি একা কাটিয়েছেন, তো সেখানে কতটা মিস করেন বানেশ্বর একা স্যার? বলতে এখনকারটা বলছি, এখনকারটা, হ্যাঁ। একা আমি নয় তো, হুম সব সময় তো আমার সঙ্গে আছে। হুম আমার কোনো কষ্ট হলে বা চিন্তা ভাবনা হলে আমি কথা বলবার চেষ্টা করি। বাহ। জানি না পাই কিনা, হুম পাবো না কোনো জিনিস ভালো করেই জানি, হুম তার অভাব কোনোদিন মেটাতে আমি পারবো না। না, বুঝে থাকতে চাই, বুঝেও যাই, হুম এর থেকে কি হবে। হুম আর অভাব বলতে এখন সংসারে ছেলে মেয়ে নাতনি নিয়ে মোটামুটি ভরা আমার সংসার। কোনো হুম অসুবিধা নেই। হুম। আর এমনি বানেশ্বর স্যারের ব্যাপারে মিতা ম্যাডামের কাছে বা দেবাশিস স্যারের কাছে বা শ্যামলী ম্যাডামের কাছেও, যেহেতু তিনজনেই আমাদের হ্যাঁ। সদস্য এবং বৈশাখী ম্যাডামের কাছেও শুনেছি খুব যে উনি খুব উচ্চ মাপের মানুষ ছিলেন, হ্যাঁ। তো ওনার কিছু গুণ আপনি বলুন। ওটা তো প্রচণ্ড মানুষ ভালোবাসত, হুম পপুলার যাকে বলে, ও প্রত্যেকটা ভালো মানুষ, বন্ধ মানুষ সব সঙ্গে আলাপ করতো, ভালোবাসতো, হুম কথা বলতো, তাদের কাজে লাগতো। হুম এরকম গান বাজনা খুব ভালোবাসতো, হুম। গান নিজেও করতো, মিতাকে গান শেখানো ছোট থেকে। হ্যাঁ শুনেছি। হুম বাবা অনেক সময় দিয়েছে, হুম নিজেও করেছে, সময় দিয়েছে। হুম তখনকার দিনে আমাদের ঘরে যখন তখন একটা ফাংশন, তখন মানে অন্য মানুষেরা আসতেন বাইরের থেকে। আচ্ছা। গান টান দিয়ে। হুম এইভাবে মানে ভালো মানুষ ছিল, হুম খুবই ভালো। হুম তার কাছ থেকে কোনো কষ্ট আমরা কোনোদিন পাই পাইনি। হুম। তার যদি উনি সামনে থাকতেন তাহলে ওনাকে আপনি কি বলতে চাইতেন, কি বলতে চাইতেন আজকে বলেই দিন। হ্যাঁ, থাকলে তো খুবই ভালো হতো। হ্যাঁ যখন তখন মনে হয় যে কোনো একটা কাজে করে ছেলে মেয়েরা কোনো ভালো খবর পেলাম, হুম তখনই মনে হয় প্রথম আমি ওনাকে বেঁচে জানাই। থাকতো। হুম তুমি শুনতে পাচ্ছ, দেখো, হুম এরকম মনে হয়। হুম জানি না কখনো দুঃখটা চোখের জল, হুম। কখনো ভুলে থাকি। হুম কি হবে শুরু ভুলে, এসব নিয়ে হুম ভেবে হুম ভুলে যাই, ভুলেও যাই। হুম আর স্বপ্নটা সবই প্রায় দেখি, প্রায় দেখি। এই কয়েকদিন কিছুদিন আগে হঠাৎ স্বপ্ন দেখছি, এরকম করে কোনোদিন দেখিনি। হুম। আমাকে বলছে চলো, কোথায় যাবো, চলো, জানি না কোথায় যা, আমি ভাবলাম তাহলে নিয়ে যেতে, এসে বুঝলো নেন তো নেই। না না, এখন আপনাকে অনেকদিন থাকতে হবে আমাদের সাথে। কষ্ট তো এই যে যন্ত্রণা, তো বার্ধক্য যন্ত্রণা। হুম, সেটা তো আছে। আপনার সাথে আমাদের বেলুড় মঠেও দেখা হয়েছিল, আপনি রিসেন্টলি গেছিলেন, আমাদের হজলা পরিবারও গিয়েছিল, তো কেমন লাগলো বেলুড় মঠ? আপনি কি আগে গিয়েছিলেন নাকি এটাই প্রথমবার? বহুবার তো দেখেছি কেমন guest লেগেছে? house-এ। গেস্ট হাউসে? হ্যাঁ, বহুবার থেকে দুজনে পাঠচক্র ছিল আমাদের একটা, হুম। সব দল বেঁধে যখন তখনই 3 দিন 4 দিন থাকতাম, আচ্ছা। থেকেছি, খুবই ভালো লাগে। হুম, বেলুমার থেকে একটা ফোন পেয়েছি আমি, আচ্ছা শাড়ি কিনে দিয়েছিলাম, হুম। পরশু দিনের আগে আচ্ছা। ফোন করলাম, যেতে পারলাম। হুম 23 আগস্ট হুম আপনাকে আপনি কি শাড়ি দিয়েছিলেন, আপনার নাম কেন? আমার নাম বললাম। হুম হ্যাঁ, আপনি কি শাড়ি দিয়েছিলেন? হুম। হ্যাঁ। না, আপনার শাড়ি 23 আগস্ট পরানো হবে, হুম। ভুলবেন না কিন্তু। বাহ, আপনারা বোধহয় পুরো পরিবারই ঠাকুরমা স্বামীজির আদর্শে দীক্ষিত, নাকি? প্রায় হুম গাছর হুম ওদের প্রিয়জনকে বলতেন, এখানে বসিয়ে বললাম যে তোমরা, আমি চাই, হুম আমার ইচ্ছে, হুম তোমরা ঠাকুর মায়ের আশ্রিত হও, হুম ওরা হও। হুম আর শ্যামলীরা তো আছেই, ছোট মেয়েও তাই। হুম বড় মেয়ে স্বপ্নে মন্ত্র পেয়েছে, আমিও পেয়েছিলাম, তোমার বলা হয়, হুম স্বপ্নে মন্ত্র পেয়েছে হুম। মিতা, যার জন্য ও সেটা নিয়েই থাকে। বাহ। হবে ঠাকুর মাকে যথেষ্ট ভক্তি করে, হুম। ভালোবাসে। হুম, ভালো বেশ। না, এমনি ওনাদের যেভাবে চর্চা করেন, আধ্যাত্মিক চর্চা, তিনজনই, চারজনই, বৈশাখী ম্যাডাম, দেবাশিস স্যার, হ্যাঁ। শ্যামলী ম্যাডাম, মিতা ম্যাডাম, তাতে পরিষ্কার
যে আপনার বাড়ি সংস্কার যুক্ত, তো সেটা এসছে আপনাদের থেকেই অবভিয়াসলি। তো সেটা খুব ভালো লাগে আমাদের, মানে আমরা হজলা অনেকটাই উপকৃত এই 4 জনের থেকে, আপনারই ফল 4 জন। তো আপনার যে মাতৃত্ব জীবন তো অনেকটা স্ট্রাগল করে কেটেছে, কম বেশি সবারই হয়, কিন্তু আপনাদের সময়কার মাদের স্ট্রাগল অনেক বেশি ছিল। তো কিছু শিক্ষা সেই মাতৃত্ব জীবনের থেকে যা যা শিক্ষা লাভ করেছেন, কিছু শিক্ষা যদি আমাদের উদ্দেশ্যে দেন, আমাদের ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে কি বলবেন? যে এই জিনিস করো না, ওই জিনিস করো, এইভাবে কি বলবেন? ওইটাই তো বড় প্রশ্ন করলে, আমি কিভাবে বলবো বুঝতে পারছি না। তোমার প্রশ্নটা হচ্ছে আমি কিভাবে তোমাদেরকে বলবো যে এই করো সেই করো, এটা করবে না ওটা করবে না। জানি না তোমরা কোনটা নেবে বা কোনটা নেবে। সবটাই নেবো, আপনি ঠকে যান বা ঠকে আপনি আমাদের শিক্ষা দেবেন যাতে আমরা না ঠকি। তাহলে কে আর বলবো? তাহলে বলবো যে কোনো খারাপ কাজে লিপ্ত হবে না, কোনো খারাপ সৎসঙ্গ করবে না, কোনো মানুষের মনে আঘাত দেবে না, সৎসঙ্গ চেষ্টা করবে, সৎ ছেলে মেয়েদের সঙ্গে মিশবে, সৎ গ্রন্থ পাঠ করবে, তাহলে তোমরা সুস্থভাবে থাকতে পারবে, কোনো অন্যায় পথে যেও না। এইটুকু বলতে পারি, আর কি বলবো বলো না? ওটাই যথেষ্ট আমাদের জন্য। তো এই যে আপনার সাথে যেমন আলোচনা করছি, আমি মা হিসেবে আপনার সাথে আলোচনা করছি, তো সেখানে আমাদের ইয়াং জেনারেশনের যারা মা বা বৈশাখী ম্যাডামদের জেনারেশনের যারা মা, তাদের সাথেও এই আলোচনা আমরা করেছি। তো যেমন মানুষের মানে পরিবর্তন হয়, এভলিউশন হয়, সেরকম মাতৃত্বেরও চেঞ্জ হয় আর কি। যে আপনাদের সময় মাতৃত্বের যা ডিমান্ড ছিল, যা যা করণীয় ছিল, এখন আলাদা রকম করণীয় হবে। এখন অনেকে চাকরি করে, তবুও কিছু জিনিস তো কমন আছেই, যে মা মানে মা, সারা জীবনের সারা যে কোনো যুগেই মা একই রকমই হবে, তাই না? তো সেখানে যারা মা সফলভাবে মা হতে চাইছেন, হ্যাঁ, এবং যারা এই আলোচনাটা দেখবেন পরবর্তীকালে বা শুনবেন, তাদেরকে আপনি কি বলবেন যে সফল মা হওয়ার জন্য কি কি করণীয়, যেটাতে নিজের মনে সফল, মানে অন্য কোনো মানুষের চোখে নয়, নিজের মনে সন্তোষ থাকবে যে হ্যাঁ আমি একজন ভালো মা হলাম, সেটার জন্য কি করতে পারে? এখন মায়েদের মনে কি করে বলবো, তোমাদের মনে কি আছে? আমি কি বলতে পারি যে তোমার এটা করো সেইটা করো? বললে হয়তো নেবে কি নেবে না, সেখানে আমি বলতে পারি না। এটা ঠিক, বলতে পারি না, জোর করে চাকরিও দিতে পারি না। আবার এটুকু মনে রাখি যে এখনকার মায়েরা আমাদের চেয়ে অনেক বোঝে, বেশি বেশি। আমরা অত বুঝি, আমরা নিজেদেরটা নিয়েই থাকতাম, এখনকার মায়েরা অনেককে নিয়ে থাকে, তাই না? আমরা কোথায় গিয়েছি তখনকার দিনে? একমাত্র ওই দেখা হলো বেলুর মঠ, জয়রামবাটি, কামারপুকুর, আর এই মোটামুটি পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলো মঠ মিশন আছে, বাইরেও গেছি, যেমন উড়িষ্যা, পুরী, ভুবনেশ্বর, এরকমগুলো বুঝেছি। ওর বাবা ওইসব ভালোবাসতো, খুব ভালোবাসতো। আমি হয়তো বললাম কি করে যাবো, কার পরীক্ষা, কার অমুক, কি করবে, এখন কি করে যাবো, যেতে পারবো না, চলো ও ঠিক হয়ে যাবে, এইভাবে চলে যেত। খুব বাইরে ঘুরতে ভালোবাসত, শক্ত ছিল, সামর্থ্য হয়তো ছিল না, কিন্তু তবুও ঠিক চালিয়ে ভালো হয়েছে। এবং তার জন্য আপনারা অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে, এখনো আমি দেখেছি আপনারা অনেক জায়গায় ঘুরতে যান দেবাশিস স্যারদের সাথে। এখন তার শরীরের দিক থেকে শক্ত নই, একটু ভাবতে হয়, নাহলে ভালোবাসি আমিও তাই। আর কোথায় যাবো বলো না, বড় মিশন ছাড়া এখন আর কোথাও। তবে পাঠচক্রের মাধ্যমে আমরা যথেষ্ট গড়বেটা, একবার গড়বেটার সময় যেও, খুব ভালো, শুনেছেন, সুন্দর, ওখানে যাইছি বহুবার। আর এগুলো তো জয়রামবাড়ি, তখনকার দিনে চলো কালকে জয়রামবাড়ি যাবো, আর হঠাৎ করে ভোরবেলা সব বেরিয়ে পড়লাম, এইভাবে বাঁকুড়া কাছাকাছি যেগুলো আছে। তো এমনি যদি আপনার হাতে থাকতো, যদি ঈশ্বর আপনাকে এখন বরদান দিতে চান, তাহলে পরবর্তী মনুষ্য জন্ম যেটা আপনার হবে, সেখানে আপনি কি মাই হতে চান নাকি মা হতে চান না? জানি না, পরবর্তী জন্মে কি হব কি হবে না, আপনার ইচ্ছেটা কি? মানে মা হিসেবে যে রোলটা আপনি পেয়েছিলেন এই জন্মে, সেটা আপনি এনজয় করেছেন নাকি সেটা মনে হচ্ছে একটু কঠিন হয়ে গেছে? ভগবান যদি সুযোগ দেন তাহলে কি আবার মা হতে চাও নাকি অন্য কিছু, মানে নাকি বাবা? কোনো মাথায় আমার নেই।
যা দেবেন সেটাই আমি যা হবে সানন্দে গ্রহণ করবো। হ্যাঁ, যা করে রেখেছো মা তুমি বাহ, খুব ভালো চিন্তা ভাবনা। জানি না হুম। আমাকে তুমি বিপড়ে করবে কি করবে তো তুমি জানো। ওই যে ওখানে বাবুস আছে ওর সঙ্গে কথা বলি। আর এই যে বাড়িটার নামটা কিভাবে ঠিক হয়েছিল? দেবাশিস। আচ্ছা, তাহলে ওনাকে একটু আমরা ডেকে নিই এখন এখানে হ্যাঁ। আমাদের মাঝে। হ্যাঁ। হ্যাঁ, একটু চলে আসুন। হ্যাঁ। আপনার সুপুত্র, আপনি বসুন, আপনি বসুন। আচ্ছা আচ্ছা। আপনি মাঝখানে বলছো, বসুন। আমি একটা দুটো প্রশ্ন আমি তোমাকেও করতে চাই। হ্যাঁ। হ্যাঁ, এই প্রসঙ্গে বলি, যেটা বলতে বলতে পুরোটা হলো না, হুম। যে তুমি তো বাবার সাথে বহুবার বেলুড় গেছো, হুম। তো সেই বেলুড়ে যাওয়া আর এইবারের বেলুড় যাওয়া, তার মধ্যে তোমার মনে হয়েছে কি কোনো তফাৎ লক্ষ্য করেছো কি? এবারের যে বেলুড় আমরা দর্শন করলাম তার সাথে অন্যবারের কি কিছু তফাৎ মনে হয়েছে? তখন বলতে কি বলবো বুঝতে পারছি না। তখন যেমন দৌড়ে মঙ্গল আরতি দেখতে গেছি, এখন তার পারিনি, সেটার থেকে যাবো না, বলে দিলাম যে আমি যাবো না, তোমরা যাও। এই তো, মঙ্গল আরতি বেলুর মঠ। এবার আমরা গেছিলাম। আমি অক্ষম, আমি যাবো না। না, এটা তো ঠিক আছে। যেহেতু ওই হুইল চেয়ারে আমার ছেলে আমাকে নিয়ে ঘুরিয়েছে, এটাই আমার যথেষ্ট পাওনা, যথেষ্ট পেয়েছি। এটা তো তার সাথে এই যে একটা মহারাজের সান্নিধ্যে এসে বেলুড় মঠের ভেতরে গিয়ে এই হসলার কিছু সদস্যরা যে পাঠচক্র একটা করলেন, হ্যাঁ। তার সাক্ষী হিসাবে তুমি থাকতে পারলে, তো সেটা তো একটা অবশ্যই অভিজ্ঞতা আলাদা অভিজ্ঞতা, বা আনন্দ, আনন্দ। এটা একটা আলাদা আনন্দ পেয়েছি। এটা তো এর আগে কোনোদিনও হয়নি। মর্যাদা পেয়েছি হুম। যে আমি বেলুড় মঠে মহারাজের বক্তৃতা শুনতে সুযোগ পেয়েছি একদম। হসলার মাধ্যমে। হুম। আমরা কিছুটা পাঠ গানও করলাম, আপনারা ছিলেন সেখানে, সেটাও খুব আনন্দের, মানে আমাদেরও হয়েছে। আর আপনি যখন দর্শক আসনে বসেছিলেন আমি দেখেছিলাম যে আপনি খুব তৃপ্ত ছিলেন একদম দর্শক আসনে, খুব ভালো লেগেছে আপনার। হ্যাঁ। আচ্ছা, এমনি যেহেতু গানের একটা জগৎ আছে আপনাদের বাড়িতে, তো আপনি নিজে গান বাজনা করতেন? না 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 না, একদম কোনোদিন না? একদম না, একদম না। আমি শুনতে ভালোবাসি, হ্যাঁ। গান করতে পারি না। ওই ছোটবেলায় হারেগামা করেছি, সে ভুলে গেছি জীবন। আচ্ছা। আমি নাই ওর মধ্যে। তবে কি না, ওরা করুক, আমি শুনবো, আমি আচ্ছা, আচ্ছা। দেখবো। সেই আমাদের একটা যখন ইন্ডিয়া ক্রিকেট টিমের ম্যাচ চলছিল ওয়ার্ল্ড কাপের সময়, সে সময় আপনি ইন্ডিয়াকে জেতার জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন। আমরা অনেকেই দিয়েছিলাম, কিন্তু আপনারটা খুব হিট হয়েছিল, লোকে খুব দেখেছিলেন যে এই এত বেশি বয়সে, আপনার বোধহয় এখন 84 এই বয়সেও আপনি একদম তরুণ প্রজন্মের মতো উচ্ছ্বাস দেখিয়েছিলেন। আমি আরেকটা প্রশ্ন তোমায় করে নিই। হ্যাঁ, বলো। তোমার এই এত দিনের যে জীবনে ছেলে মেয়ে নাতি নাতনি সব নিয়ে তুমি যে আছো, এমন কি কোনোদিন ঘটেছে যে তুমি কারো কাছ থেকে আঘাত পেয়েছো, তাতে মনে কষ্ট হয়েছে, অথবা এমন কোনো আনন্দ পেয়েছো যেটা তোমাকে মনে নাড়া দিয়েছে, সবার কাছে মানে খুব খুশি হয়েছে, সেরকম কোনো ঘটনার কথা মনে পড়ে? হ্যাঁ, তবে কি টুকটাক হয়তো কোনো সময় মনে হয়েছে যে এটা আমাকে বললো না, এটা আমাকে জানালো না, এরকম হয়তো মনের মধ্যে এসেছে। পরক্ষণে চিন্তা করলাম যে এটা কেন আমি ভাবছি, আমি তো মা, হুম। আমার তো এটা ঠিক নয়, আমাকে ঠিক করতে হবে। ওরা অল্প বয়স, হ্যাঁ। আমার তো যথেষ্ট বয়স হয়ে এই গেছে। আপনার আরেকজন মেয়ে বৈশাখী ম্যাডাম এসছেন, বসুন আমি তো মা। এখানটায়। হ্যাঁ, বসো। হ্যাঁ, আমরা একসাথে একটা গান করবো এই পডকাস্টের শেষের দিকে। হ্যাঁ। এই হচ্ছে, তুমি তো মা, তখনই আবার ভুলে যাই বা ভুলতে সমস্ত- চেষ্টা করি, হুম হুম, ভুলে যাই, সেটাই। ভুলে কারণ যাই। আনন্দের মুহূর্ত অনেক বেশি দুঃখের থেকে। হ্যাঁ? আনন্দের মুহূর্ত বলছে আমাদের জীবনে অনেক বেশি, হ্যাঁ, সবার জীবনে। ভালোই থাকি আমি। আমি নিজের মতো করে নিজের পুজো করি, যেটুকু যা করি করি। হুম। ওরা সংসারের কাজের মধ্যে এখন আর পারিও না, হুম। টুকটাক চেষ্টা করবার মনে হয় হুম। কিছু করে দিলে ভালো হতো, হুম। একা একা করছি মনে হয়, হুম। কিন্তু হয়তো পারি না, হুম। বা করছে করে করিও না, বসে থাকি, এমনও হয়। আচ্ছা। অনেক সময় ওই থাকবে, যা করছে করুক দিয়ে, আমি পারি না, শুধু শুধু যাবো কেন। হ্যাঁ হ্যাঁ আবার পরক্ষণে মনে না এটা ঠিক করছি না,
হ্যাঁ একটু চেষ্টা করি যদি কিছু পাই, হ্যাঁ যাকে সেগুলো কোনো ব্যাপার নয়, হ্যাঁ। চলে যায়। আপনি যে আনন্দে আছেন এটাই বড় ব্যাপার। বাস হুম। তো আপনাদের সময় এসব ছিল না পডকাস্ট, হ্যাঁ খুব মানে ফ্যান্সি না। তো এটা মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনার সম্বন্ধে জানা। হ্যাঁ, তো আপনার সম্বন্ধে একটা জিনিস এখনো পর্যন্ত জানা হয়নি, আপনার ডেলি রুটিনটা, কখন ঘুমোতে যান, তারপরে কি করেন, রাত্রেবেলায় কখন ঘুমোতে যান একটুখানি বলুন, কখন ঠাকুর নাম করেন। সকালবেলায় উঠতে আজকাল একটু দেরি হয়, হুম পারি না, হুম পায়ে যন্ত্রণা হয়, খুব কষ্ট আচ্ছা হয়। যাই হোক, দেরিতে উঠলেও আমি উঠলাম, আমার করণীয় কিছু বিশেষ নাই, হুম নিয়ে বিছানাটা তুলে তুলে নিয়ে আমি আচ্ছা। একটু ঠাকুর প্রণাম করে গেলাম। যেহেতু শান্তিদা মহারাজ বরবেতা তখন ছিলেন, হুম। তিনি বলেছিলেন ঘুম ভেঙে উঠে আগে ঠাকুরকে দর্শন করি। হুম আমরা চেষ্টা করি সেটা, হুম ঠাকুরকে দর্শন করে একটু প্রণাম করে হুম এবারে নিজের বিছানা টিছানা তুলে একটু জল খাই, দিয়ে দিলাম, হুম জল খেয়ে চান করতে। হুম চান করে এসে আমি সোজা ফুলটা ছেলে তুলে দেয়, এখন আর বাগানে আমি যাই না, পড়ে টরে যাই, হুম ওরা তুলে দেয়। হুম এবার ঠাকুর বাসন টাসন ধুয়ে আমি পুজো করতে বসি। বাহ পুজোটা হয়ে গেলে এবারে চা করি, হুম দিয়ে চা করলাম, চা খাবার দিল, খেলাম, খেয়ে নিয়ে আর তো কিছু বিশেষ কাজ নেই। কাজ বলতে ওই বাসন টাসন গুলো ধুয়ে দিয়ে যায়, একটু তুলবার চেষ্টা করি মুছে টুছে, হুম আর আর কি কাজ করবো, আবার ঠাকুরের পূর্ণ যত সময় তুলে রাখি এ করবো। দুপুরে খেতে দিল, খেলাম, একটু শুয়ে পড়লাম 1 ঘন্টা। আচ্ছা 1 ঘন্টার মধ্যে কি করে উঠি হয়ে গেলাম। দিয়ে আবার 3টের সময় উঠে পেপার নিয়ে বসে গেলাম, প্রতিদিন পেপার পড়েন? প্রতিদিন পেপার বাহ পেপার নিয়ে বসে গেলাম, পেপার টেপার পড়ে এবারে বাথরুমটাতেও গেলাম, এলাম, চাটা মারলাম, হুম চা করলাম, খেলাম, একটু বাইরে ঘুরতে গেলাম, যদি বৃষ্টি না হয় হুম তাহলে একটু বাইরে গেলাম, হুম না গেলে ঘরে বসে থাকলাম, কিছুই নেই। হুম এবারে সন্ধে দিলাম, 6টা বাজলেই সন্ধে দেবো, হুম সন্ধে দিয়ে এবার নিজে একটু ব্যায়াম ট্যায়াম করতে চেষ্টা করলাম, হুম যতটুকু পারলাম, একটু ঠাকুরের নাম করলাম, হুম করে বই নিয়ে বসে গেলাম। ওই ব্যায়ামটা শিখিয়ে দিয়েছি, ওটা করে এখন হ্যাঁ, হাতের হাতের যেগুলো শিখিয়ে দিয়েছি। বাহ, ওগুলো বই করেন? নিয়ে বসে গেলাম, কি বই পড়েন মোটামুটি? মোটামুটি ঠাকুরের বইগুলোই পড়ি আর কি। ঠাকুরমা স্বামী? এখন পড়ছি, হ্যাঁ ঠাকুরমা স্বামী দর্শন। বাহ উদ্বোধনী হুম একটা উদ্বোধন শেষ হলো, সমস্ত ব্যাপার চলছিল, হুম আবার একটা শ্রাবণ মাসেরটা এসে গেছে, হুম সেটা পড়ি। আচ্ছা এবারে একটা বই কেনা হয়েছে বেলুর মঠ থেকে, সেই বইটা হচ্ছে রামকৃষ্ণ মঠের আদি কথা, সেটা বাহ। পড়ছি। হুম লীলা প্রসঙ্গ পড়া শেষ হয়ে গেল, হুম। এরকম করে আমি ওই খুব ভালো পড়ছি, হুম আর কিছু করি না। হুম 9টা বাজলো, হুম। 9:30 প্রায় বাজে, মা খেতে দিল, খেয়ে দিলাম, হুম 10টার মধ্যে আমি শুয়ে পড়ি। হুম ব্যাস, সকাল হয়ে গেল। হুম ভালো। তো এই যে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম না যে এখনকার জেনারেশনের মাদের বা এখনকার জেনারেশন আমাদেরকে কি টিপস দেবেন, এটাই তো একটা ভালো টিপস যে আমরা ফাঁকা সময় পেলে মোবাইল নিয়ে ঘাঁটি, আর সেটা পুরোপুরি টাইম ওয়েস্ট। এখন কিন্তু আপনি ব্যাপারটা বই হচ্ছে- পেপার পড়ছেন, এটাই তো অনেকটা আমাদের শিক্ষা। শোনো, একটা কথা বলি, হুম হয়তো আমার খারাপ লাগে, হুম আবার মনে করি ওরা কি করবে, হুম কিন্তু তো চাই হুম করুন, হুম একটা সময় দিচ্ছে, নিজেদের কাজ নিজেরা করছে, কেন করছে করুন না, সবাইকেই বলি, সবার কাছে যাবো, হুম নিজের মনে বলিনি কোনোদিন, হুম, হুম। কিচ্ছু বলি না, হুম করুন না, সময়টা তো কাটাতে হবে। সেটাই। বাহ ভালো। তো আপনার যতটুকু আলোচনা করলাম আপনার কেমন লাগলো? কি বলবো বলো দেখি, এমন অভিজ্ঞতা জীবনে হয়নি, হয়ে গেল, 6টা দিন বাঁচবো জানি না। হ্যাঁ খুব ভালো বলটা তুমি, তোমার কথাটাই আমার মনে পড়ছে, বিশেষ করে বলো, যত চিনি না, হ্যাঁ নামও জানি না, ওর নাম হচ্ছে সোমনাথ। তোমার নাম কি? সোমনাথ। সোমনাথ, হ্যাঁ। বাহ, বিশ্বনাথ বলা না থেকে আর ভাবনা নেই। সবাই এসে গেছে। হ্যাঁ যাক, আপনি ভালো থাকুন, আপনি যত ভালো থাকবেন তত এই ধরনের আরো বেশি আলোচনা আমরা করতে পারবো। হ্যাঁ। আর আপনাকে দেখে, আপনি জানেন না হয়তো, আপনার ছবি দেখে বা আপনার কথা যখন দেবাশিস স্যার, মিতা ম্যাডাম বা শ্যামলী ম্যাডামের কাছে শুনি,
বা বৈশাখী ম্যাডামের কাছে শুনি, আমরা অনুপ্রাণিত হই যে এই বয়সে আপনি যে বই পড়েন বা পেপার পড়েন আমি এটা জানতাম, খালি দর্শককে জানানোর জন্য আপনাকে আমি জিজ্ঞেস করলাম। তো আপনি খুব ভালো থাকুন আর এরকম ইয়াং থাকুন যেরকম আছেন মনের দিক থেকে। ঠিক বলেছো বাবা ভাই, তুমি তো আমার নাতির বয়সী। হ্যাঁ তুমি খুব ভালো বলেছো, তুমি খাই রাখো, আমি যেন হাঁটাচলা করে হ্যাঁ করতে পারি সবার সঙ্গে, হুম এইটুকুই যথেষ্ট, আর কিছু চাই না। একদম একদম লাস্টে আপনার সাথে একটি হ্যান্ডশেক করি, আমরা বন্ধুর মতো। একদম বন্ধু, ভালো থাকবেন, মনে রাখবি বাবা যতক্ষণ আছি। একদম। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, সেই চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, সেই চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আয় একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেমকে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, সেই চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়।